হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 আমরা লাস্ট ভিডিওতে ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা শেষ করেছি। তো স্বাভাবিকভাবে আমরা ইউনিট 1 ইউনিট 2 যেহেতু শেষ করে নিয়েছি, তো ইউনিট 3 নিয়ে আলোচনা শুরু করব। তো ইউনিট 3 ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে নিউটনের গতিসূত্র। তো যেহেতু আমাদের অ্যানুয়াল এক্সামিনেশনের কথা ভাবতেই হবে, কারণ সেটা কাউন্সিলে প্রশ্ন থাকে, আর সেটাই হচ্ছে মূল পরীক্ষা 11 এর, কারণ হ্যাপেলি এক্সামিনেশন স্কুলেরই পরীক্ষা ওটা। তো ক্লাস 11 এর যে সিলেবাস প্যাটার্ন রয়েছে উচ্চ মাধ্যমিকে, সেটা হচ্ছে টোটাল চ্যাপ্টার সংখ্যা হচ্ছে এই ইউনিট 3 তে সেটা হচ্ছে 3টে। তো একটা তো বুঝতেই পারছো নিউটনের গতিসূত্র, তো এটা তো থাকছেই। তো এইটা বাদে আরেকটা হচ্ছে ফ্রিকশন কিংবা যেটাকে আমরা ঘর্ষণ বলি, আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃত্তীয় গতি, যাকে আমরা একে যেমন ফ্রিকশন, বৃত্তীয় গতি, আমরা রোটেশনাল মোশন একে বলে থাকি। তো এই তিনটে চ্যাপ্টার মিলে টোটাল আমাদের মার্কস যেটা হচ্ছে সেটা হচ্ছে 10 মার্কস থাকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ, কারণ ইউনিট 2 তে যেটা ছিল সেটা কিন্তু আমরা দেখেছি সেটা ছিল কিন্তু 8 মার্কস। তোমরা মনে করে দেখো সিলেবাসে টোটাল অবশ্য সেখানেও 10 মার্কস ছিল, কারণ হচ্ছে দুটো এমসিকিউ থাকে, তো টোটাল 10ই হচ্ছে। তো ইউনিট 1 এ আমরা দেখেছি একটা চ্যাপ্টার ছিল, সেখানে 2 মার্কস ছিল। ইউনিট 2 তে দুটো চ্যাপ্টার ছিল, একমাত্রিক গতি এবং ভেক্টর, দুটোই খুব ক্রুশিয়াল চ্যাপ্টার এন্ট্রান্স এবং এইচএস এর ক্ষেত্রে। সে দুটো মিলে 10 মার্কস ছিল। এখন যে চ্যাপ্টারটা আমরা অর্থাৎ যে ইউনিটটা শুরু করছি অর্থাৎ ইউনিট 3, এটাও কিন্তু তোমরা দেখবে এটাও কিন্তু হচ্ছে 10 মার্কসে থাকছে। তো কিন্তু এখানে চ্যাপ্টার সংখ্যা একটা বেশি, আগের ইউনিটে কিন্তু দুটো চ্যাপ্টার ছিল। তো এই তিনটে চ্যাপ্টারের মধ্যে আমরা পরপর তিনটে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা নিউটনের গতিসূত্র, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তার সূচনা করছি। কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণে যদি বলা হয়, এই 10 মার্কসের মধ্যে দুটো এমসিকিউ, একটা এসএকিউ আর দুটো এসএকিউ টাইপ 2, এটা হচ্ছে এসএকিউ টাইপ 1, অর্থাৎ 1 নম্বরের এইরকম, 2 নম্বরের একটা আর 3 নম্বরের দুটো। তো যদি আমরা দেখি টোটাল কিন্তু 10 নাম্বার হচ্ছে। তো তিনটে চ্যাপ্টার মিক্স হয়ে থাকতে পারে, একটা চ্যাপ্টার থেকেও থাকতে পারে, দুটো থেকেও থাকতে পারে। তো সাধারণত দেখা গেছে পরীক্ষাতে ঘর্ষণ ও বৃত্তীয় গতি সাধারণত একটু ডমিনেটিং বলতে গেলে প্রশ্ন প্রবাবিলিটি। এর অর্থ এটা নয় যে নিউটনের গতিসূত্র থেকে প্রশ্ন আসে না। অ্যাকচুয়ালি নিউটনের গতিসূত্রের বেশিরভাগ থিওরিটা আমাদের ক্লাস 9 এ পড়া, ইভেন কিছুটা 7 এও পড়া বলতে গেলে। তো সেই জন্য নিউটনের গতিসূত্র থেকে নিউমেরিক্যাল গুলো একটু বেশি ইম্পর্টেন্ট, আর কিছুটা লিফটের গতি সেই পার্টটা কিংবা বলের ঘাত বল সেই পার্টটা বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো যা রয়েছে নিউটনের গতিসূত্র থেকে থিওরি পোরশন স্পেশালি, সেগুলো বেশিরভাগই তোমরা কিন্তু নবম শ্রেণীতে এবং সপ্তম শ্রেণীতেও কিছুটা বিজ্ঞানে কিন্তু পড়েছিলে। তো তবুও আমরা সবগুলোই আলোচনা করব, সামারি আকারে হলেও আলোচনা করব যেহেতু সিলেবাসে রয়েছে। কিন্তু ঘর্ষণ এবং বৃত্তীয় গতি সম্পূর্ণ তোমাদের জন্য নতুন চ্যাপ্টার। ঘর্ষণ সম্বন্ধে একটু তোমরা ক্লাস 9 এ পড়েছিলে। তো এগুলো নিয়ে আর আলোচনা করছি না, আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা আমি বলি, সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র। এই চ্যাপ্টারটাই কিন্তু আমরা শুরু করছি। তো নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটা যেহেতু এটা হচ্ছে এই চ্যাপ্টারের ফার্স্ট ভিডিও, তো নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি যে দুটো ভৌত রাশির উপরে টোটাল ব্যাপারটা কেন্দ্রীভূত হয়ে আছে সেটা হচ্ছে কি না, একটা হচ্ছে বল আর দ্বিতীয় হচ্ছে ভরবেগ। এই দুটো রাশি খুবই ক্রুশিয়াল এই চ্যাপ্টারের জন্য, কারণ এই দুটো রাশি সম্বন্ধে ধারণা তোমাদের ক্লাস 9 এ হয়েছে এবং এই দুটো রাশি সম্বন্ধে ধারণা ক্লিয়ার থাকলে চ্যাপ্টারটা পড়তে খুব সুবিধা হবে। তো আমি শুধু একটু মনে করাবো তোমাদের ক্লাস 9 থেকে, আর একটু অ্যাড করব পয়েন্টগুলো। দেখো, এই যে বল সম্বন্ধে আমাদের কি ধারণা রয়েছে না, কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করতে গেলে বল প্রযুক্ত করতে হয়। সিম্পল একটা एग्जांपल দিই, যদি একটা রুমে টেবিল কিংবা কোনো ট্রাঙ্ক রয়েছে, আমরা চাইছি সেইখান থেকে সেই টেবিলটাকে সরিয়ে কিংবা একটা খাট কিংবা আমরা একে সরিয়ে অন্য রুমে ট্রান্সফার করতে চাইছি, স্থানান্তরিত করতে চাইছি। তো স্বাভাবিকভাবে কিভাবে করব? বল প্রয়োগ করেই তাকে সেখান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করব। তো সেম প্রিন্সিপালটা আমরা অন্যান্য বস্তুর ক্ষেত্রে তাদের স্থানান্তরিতর ক্ষেত্রেও কিন্তু বলতে পারি। তার মানে বল হচ্ছে একটা এক্সটার্নাল কজ কিংবা একটা কারণ, যেটা কিন্তু কোনো বস্তুর অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু লাগে কিংবা অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। মানে এটা না যে ঘরের দেওয়াল আছে তার উপরে বল প্রয়োগ করে সেখান থেকে তাকে সরিয়ে দিতে পারবো, সেখানে কিন্তু পারবো না।
তো এটা থাকছে। তো আরো যদি একটু ইমপ্রুভ ভাবে, এটা তো ক্লাস 7, 8, 9 এইভাবে পড়েছো, যদি আর একটু ইমপ্রুভড ডেফিনিশনে আমরা যাই, তখন আমরা এরকম বলতে পারি, তো বল হচ্ছে সেই কারণ যেটা প্রয়োগ করে বস্তুর বেগের পরিবর্তন ঘটানো যেতে পারে। কি ঘটানো যায়? যেমন একটা স্থির বস্তু, তার বেগ 0, তাকে গতিশীল করা যায়। একটা গতিশীল বস্তু, একটা ফুটবল কেউ কিক মেরেছে, গতিশীল অবস্থায় আসছে, তাকে পা দিয়ে আটকে দেওয়া হলো, থামিয়ে দেওয়া হলো, তো সেই ক্ষেত্রে সে গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় চলে এলো। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে, সে রেস্ট থেকে মোশনে হোক কি মোশন থেকে রেস্টে হোক। তার মানে একটু যদি উন্নতভাবে বলা হয়, তাহলে বল হচ্ছে সেই কারণ যে বস্তুর কিন্তু বেগের পরিবর্তন ঘটায়। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলা উচিত যে কোন বস্তুর উপরে একটা মাত্র বল প্রয়োগ হচ্ছে, তো সেই কাজটা করছে। কিন্তু যখন কোন বস্তুর উপরে একের বেশি অর্থাৎ একাধিক বল প্রযুক্ত হবে, যখন একাধিক বল প্রযুক্ত হবে, তখন কিন্তু তার উপর এরকম প্রভাব পড়তে পারে যে তার বেগের হয়তো পরিবর্তন ঘটলো না। যেমন তোমরা দেখেছো, একটা ভারী পাথর কিংবা কোনো কিছু পড়ে আছে, একজন ব্যক্তি হয়তো তাকে ঠেলছেন, হয় দেখা গেল দুজন মিলেও ঠেলছেন, কিন্তু পাথরটাকে সরাতে পারেনি। তাহলে মূল কথা যদি আমরা একদম কনক্রিট ভাষায় বলি, সেটা হবে কোন বস্তুর উপরে লব্ধি বল কিংবা নেট বল যদি অশূন্য হয়, অর্থাৎ শূন্য যদি না হয়, তাহলেই কিন্তু তার বেগের পরিবর্তন কিন্তু আমরা ঘটাতে পারবো কিংবা তাকে সেখান থেকে সরাতে পারবো। দেখা গেল লব্ধি বল 0, হয়তো 50টা বল ক্রিয়া করছে, কিন্তু 25টা যেদিকে তার বাকি 25টা অন্যদিকে সমান ও বিপরীত, মানে লব্ধি বল তো 0 হয়ে গেল। সেই ক্ষেত্রে বস্তুর উপরে কোনো প্রভাবই পড়বে না, বল না প্রয়োগ করলেও প্রভাব পড়বে না, একাধিক বল প্রয়োগ করেও কোনো প্রভাব পড়বে না। তো এটা হচ্ছে বল সম্বন্ধে একদম সিম্পল ধারণা, তোমরা জানো, শুধু আমি মনে করালাম। দ্বিতীয় যে বলের তোমরা মাত্রা বলো কিংবা একক, সেগুলো সবই জানো। আমি সেগুলো অবশ্য পরে একটু আলোচনা করতে হবে, যেহেতু সিলেবাসে রয়েছে। আমি আপাতত শুধুমাত্র বলের ধারণাটা দিলাম। এবার আমরা চলে আসি ভরবেগ। তো ভরবেগ তোমরা জানো, আমরা গাণিতিক ভাবে P = mv লিখি। তো m হচ্ছে ভর এবং v হচ্ছে বেগ। তো নাম থেকেই বুঝতে পারছো যে কোন গতিশীল বস্তুর ক্ষেত্রেই আমরা ভরবেগ কথাটা প্রয়োগ করব, কারণ হচ্ছে v 0 হলে p তো 0 হয়ে যাচ্ছে। তাহলে বলার কথা এটাই যে কোন বস্তু অর্থাৎ গতিশীল বস্তুর ক্ষেত্রে বস্তুর ভর এবং বেগ মিলে কিংবা বস্তুর ভর ও বেগের সমন্বয় সেই গতিশীল বস্তু যে গতীয় কিংবা যে ডাইনামিক প্রপার্টি লাভ করে, সেই গতীয় ধর্মটাকেই আমরা বলে থাকি ভরবেগ। তো ভরবেগ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং বলের সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে, কারণ তোমরা নিউটনের দ্বিতীয় সূত্রতে পড়েছিলে ক্লাস 7 এ যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তো সেই সেন্স থেকে এই ধারণাটা জানা দরকার রয়েছে। ইভেন এখান থেকে যদি আমরা এককগুলো বের করি, তো খুব সহজেই বের করতে পারবো, তোমরা জানো এগুলো। ইভেন চাইলে তোমরা, প্রয়োজন সেরকম হয় না, পাউন্ড একক অর্থাৎ এফপিএস পদ্ধতিতে যদি করা হয়, তাহলে পাউন্ড আর এদিকে ফুট পার সেকেন্ড, এগুলো আমরা করতে পারবো, এককগুলো তোমরা ইজিলি পারবে। মাত্রা তো তোমরা বুঝতেই পারছো, এগুলো সব ক্লাস 9 এ করেছো, আবার 11 এর ফার্স্ট চ্যাপ্টারেও রয়েছে, তো এগুলো আমি বলছি না। অবশ্যই মনে হতে পারে যে ভর তো হচ্ছে স্কেলার, কিন্তু বেগ হচ্ছে ভেক্টর। কিন্তু যেহেতু বেগ হচ্ছে ভেক্টর রাশি, সেই জন্য কিন্তু p ও হবে ভেক্টর রাশি, অর্থাৎ ভরবেগও হবে ভেক্টর রাশি। যেহেতু এই ক্ষেত্রে সরলরৈখিক গতি কিংবা রৈখিক গতি নিয়ে আলোচনা হচ্ছে, এই ভরবেগটা আমরা বলবো কি না লিনিয়ার মোমেন্টাম, কিংবা একে আমরা রৈখিক ভরবেগ বলি। আর যদি আমরা কোনো অ্যাঙ্গুলার মোশন কিংবা রোটেশনাল মোশনের ক্ষেত্রে যখন হবে, ঘূর্ণন গতির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই ভরবেগটা অন্যরকম হয়ে যাবে। সেটা হচ্ছে কি না L = r × p, এটা তার ভেক্টর রূপ। তখন এই L টা কিন্তু হচ্ছে কৌণিক ভরবেগ, আর এই p টা হচ্ছে তখন কিন্তু রৈখিক ভরবেগ। তো এটা নিয়ে আলোচনা আমরা দৃঢ় বস্তুর ঘূর্ণন অধ্যায় পড়ব, তো সেখানে জানতে পারবে। এখন আপাতত এটা জানলেই হবে। এবার প্রশ্ন হচ্ছে, ভরবেগের ধারণাটা তো আমরা জানলাম যে কি জিনিস, গাণিতিক ভাবে জানলাম, একটু ফিজিক্যালি জানা যাক। তোমাদের সেই ক্লাস 9 এর উদাহরণটাই আমি তুলে ধরার চেষ্টা করছি যে একই রকম দুটো ট্রাক নিলাম, তো একটাতে মাল ভর্তি রয়েছে, বোঝায় সে ডেলিভারি করতে যাচ্ছে, আর একটা পুরো ফাঁকা রয়েছে। তো এইবারে যদি একই সময় দুটোই রানিং অবস্থায় রয়েছে, একই বেগে সমগতিতে রয়েছে, তাহলে একই সময় দুটোকে যদি আটকাতে চাই, অর্থাৎ তাকে থামাতে চাই, তখন কোনটা বেশি বল প্রয়োগ করতে হবে? তো বুঝতেই পারছো P = mv, v তো একই থাকছে, m কার বেশি না যেটা মাল ভর্তি রয়েছে সেই ট্রাকে, তো সেই ক্ষেত্রে স্বাভাবিক তার ভরবেগ বেশি, তাই ভরবেগ বেশি মানে
তাকে কিন্তু আটকাতে গেলে কিংবা থামাতে গেলে বেশি পরিমাণে বল কিন্তু প্রয়োগ করতে হবে, whereas যেটা খালি তার ক্ষেত্রে কিন্তু কম প্রয়োগ করতে হবে। উল্টো ভাবে আমরা এরকম বলতে পারি যে সমান পরিমাণে হয়তো বল প্রয়োগ করলাম, তো সমান পরিমাণে বল প্রয়োগ করলাম কিন্তু হয়তো সমান বেগেও রয়েছে তারা, কিন্তু কোনটাতে আমাদের বেশি সময় লাগবে থামতে, অর্থাৎ থামাতে বেশি সময় লাগবে। তো বুঝতেই পারছো যার ভরবেগ বেশি থাকবে, দেখা গেল হয়তো একটা ভারী একটা হালকা, তো যার ভরবেগ বেশি অর্থাৎ ভারীর ভরবেগ বেশি, তো তার ক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লেগে যাবে। তো দুটো ভিন্ন ভাবে কিন্তু বলা যেতে পারে। এই দুটো উদাহরণ দেওয়ার অর্থ এটাই হচ্ছে, এক লাইনে যদি কি দু লাইনে যদি বলতে হয় সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের অবকাশে যখন কোনো গতিশীল বস্তুকে আমরা থামানোর চেষ্টা করছি একটা ফিক্সড টাইমের মধ্যে, 2 সেকেন্ডে 3 সেকেন্ডে কি 1 মিনিটে, তখন তার যে প্রাথমিক বেগ কত ছিল সেই গতিশীল বস্তু সেটা কিন্তু শুধুমাত্র দায়ী নয় যে কখন তাকে থামানো যাবে কি কতক্ষণে তাকে থামানো যাবে, কিংবা হয়তো নির্দিষ্ট সময় বলে দিয়েছি কত বেশি বল প্রয়োগ করতে হবে কি কোনটাতে কম বল প্রয়োগ করতে হবে, সেটা কিন্তু শুধুমাত্র প্রাথমিক বেগের উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে যে ভৌত রাশির উপর, সেটা হচ্ছে এই লিনিয়ার মোমেন্টাম কিংবা রৈখিক ভরবেগ। অর্থাৎ রৈখিক ভরবেগই কিন্তু সেই প্রপার্টি, যে প্রপার্টিটা কন্ট্রোল করে যে কত বল প্রয়োগ করতে হবে কিংবা কত সময় লাগবে তাকে আটকানোর জন্য। তো এই ধারণাটা খুবই প্রয়োজন। এরপরে যেটা তোমাদের রয়েছে অ্যাকচুয়ালি সিলেবাসের মধ্যে, সেটা হচ্ছে নিউটনের তিনটে সূত্র কখনই ক্লাস 11 এ আসে না, তো বুঝতেই পারছো সেটা ক্লাস 9 এ আসতো আর ক্লাস 7 এ ছিল। তো সূত্রগুলো যেহেতু সিলেবাসে রয়েছে শুধু মনে করানো, দেখো আমরা 7 এ আর 9 এ কেমন পড়েছি না, প্রথম সূত্রতে আমরা বলেছি যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমগতিতে তার গতিশীল অবস্থাটা বজায় রাখবে। তার মানে কোনো এক্সটার্নাল কজ কোনো কিছু যদি ইন্টারফিয়ার না করে, প্রযুক্ত না হয়, যে যেরকম ছিল ওরকমই থাকবে, স্থির থাকলে স্থির, গতিশীল থাকলে গতি, তো ঠিকই থাকছে। যদি একটু বেটার ওয়েতে বলি এই প্রথম সূত্রটা, আমরা বলবো এটাই যে বাইরে থেকে যদি লব্ধি বল কিংবা নেট বল যদি শূন্য থাকে, হয়তো একের বেশি বল ক্রিয়াশীল হচ্ছে বস্তুর উপরে, হয়তো 3-4টে বল ক্রিয়াশীল হচ্ছে, একাধিক বল ক্রিয়াশীল হচ্ছে, তাহলে সে কখন স্থির থাকবে, কখন গতিশীল থাকবে, যখন সে লব্ধি বলটা শূন্য হবে। কারণ বল ক্রিয়া করেও গতিশীল বস্তু গতিশীল থাকতে পারে, স্থির বস্তু স্থির থাকতে পারে, কারণ লব্ধি বলটা হয়তো শূন্য আছে। তো একটু ভালোভাবে এটা বলা যেতে পারে। দ্বিতীয় সূত্র আমরা এখন ক্লাস 7 এ কি 9 এ দেখতাম, তখন কি দেখতাম না, অবশ্য এখনকার 9 এ বইতে একটু অন্যভাবে বলছেও। তো সেটা হচ্ছে ক্লাস 7 থেকে আমরা কি পড়তাম না, যে ভরবেগ অর্থাৎ রৈখিক ভরবেগ, সেই রৈখিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তোমরা দেখেছো যে প্রপোর্শনাল টু, সেখান থেকে ডেল পি বাই ডেল টি, তো ভরবেগের পরিবর্তনের হার যেহেতু সময়ের সাপেক্ষে তা তার সমানুপাতিক, এবং ভরবেগের পরিবর্তন কোন দিকে হচ্ছে না, যেদিক বরাবর বল প্রযুক্ত হচ্ছে। তো এটা আগে ছিল। তো এখন যদি এই সূত্রটাকে একটু মডিফাই হয়ে যেহেতু বলা হয়, তো সেটা কি বলবো না, ধরা গেল কোনো গতিশীল বস্তু রয়েছে, তার ভর যদি আমি স্থির ধরি, অর্থাৎ আমি ভ্যারিয়েবল মাসের ক্ষেত্রে বলছি না, যেরকম রকেটের ক্ষেত্রে তার ভর কমে যাচ্ছে যত জ্বালানি খরচ হচ্ছে, তো যদি ফিক্স মাসের কথা বলা হয়, অর্থাৎ স্থির ভরের যে সিস্টেম কিংবা বস্তুর ক্ষেত্রে যদি বলা হয়, তো সেই ক্ষেত্রে আমরা এটাই বলবো যে তাদের ক্ষেত্রে যে বেগের যে পরিবর্তনের হার অর্থাৎ ত্বরণ, তার সঙ্গে যদি সেই ভরকে গুণ করা হয়, সেটা কিন্তু প্রযুক্ত বলের সমান হয়। অর্থাৎ সিম্পল ভাষায় যদি আমি বলি F equals to ma, কারণ তোমরা জানো যে এটা দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ, কারণ প্রথম সূত্র থেকে যেরকম আমরা বলের সংজ্ঞা পাই, তো দ্বিতীয় সূত্র থেকে এই বলের সম্বন্ধে ধারণাটা আরো ক্লিয়ার হয়। কারণ হচ্ছে বল যে পরিমাপ করা, সেই পরিমাপ করার পুরো ব্যবস্থাটা কিন্তু এই সেকেন্ড ল অফ নিউটনস ল থেকে আসে। আর এই সূত্র যেরকম F equals to ma, এবং তৃতীয় সূত্রটা রয়েছে তোমরা জানো যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো to every action there is an equal and opposite reaction. তো এই তিনটে সূত্র বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, তোমরা জানো যে 17th সেঞ্চুরিতে উনি কিন্তু ওনার বিখ্যাত বই প্রিন্সিপিয়া, নামটা অনেক বড় হয়েছে, আমি শুধু একটা কিছু ওয়ার্ড বলছি, প্রিন্সিপিয়া বইতে কিন্তু উনি এটা করেছিলেন, উনি তিনটেকে লিখেছিলেন। তো এই সূত্রটা কিন্তু এর আগের যা ফিজিক্সের থিওরি ছিল 16th সেঞ্চুরি থেকে 15th সেঞ্চুরি কি তার আগে, সেই কোন ল থেকে কিন্তু একে প্রমাণ করতে করা যায় না। তো এই জন্য এটা কিন্তু সম্পূর্ণ একটা নিউ থিওরি ছিল, এবং এই থিওরি আজও ভ্যালিড, 21st সেঞ্চুরিতেও ভ্যালিড, পরেও ভ্যালিড থাকবে। তো এই থিওরি দিয়ে কিন্তু একটা ফিজিক্সের নতুন ব্রাঞ্চের কিন্তু
তৈরি হলো, উৎস হলো, সেটা হচ্ছে কি কাইনেটিক্স, যেটাকে আমরা বাংলায় বলে থাকি কি চলবিজ্ঞান। এই চলবিজ্ঞানটাই হচ্ছে অ্যাকচুয়ালি কাইনেটিক্স। তো এই যে সূত্রগুলো সম্বন্ধে আমরা জানলাম, এবারে আমরা যেহেতু ফার্স্ট ল থেকেই আলোচনাটা শুরু করতে হবে, তো ফার্স্ট লতে আলোচনা যদি শুরু করা যায়, আমি একটু আগেই বলেছি যে ফার্স্ট ল থেকে আমরা মূল যে ব্যাপারটা পাই সেটা হচ্ছে কি না, ফার্স্ট ল থেকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি না, একটা হচ্ছে বলের সংজ্ঞা, সেটা নিয়ে আমি আগেই বলেছি, সেটা ওই জন্য আর বলছি না আমি। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা কি না পদার্থের জাড্য ধর্ম। তো এই জাড্য ধর্ম প্রসঙ্গে যদি আমরা আসি, তো তোমরা জানো যে জাড্যের ক্ষেত্রে আমরা কি কি জানি না, একটা স্থির অবস্থার জন্য অর্থাৎ স্থিতিজাড্য, আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গতিজাড্য। তো আমি আগে জাড্য সম্বন্ধে বলি, পুরোটাই তোমাদের জানা রয়েছে ক্লাস 9 এ, তো শুধু আমি একটু মনে করাচ্ছি, সেরকম প্রশ্ন কিছু 11 এ আসে না, শুধু সিলেবাসে রয়েছে বলে আলোচনা করা। তো জাড্য ধর্ম মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা ফার্স্ট ল দেখেছি যে লব্ধি বলটা যদি না থাকে, অর্থাৎ যদি শূন্য হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরও থাকবে, সে আর যে গতিশীল বস্তু তার সে সমগতি বজায় রাখবে, সে যেভাবে যে দিকে কিংবা যে গতিবেগ নিয়ে যাচ্ছিল সেরকমই থাকবে, তারপরে কোনো ইমপ্যাক্ট পড়ছে না, কোনো ইফেক্ট পড়ছে না। তো সেই প্রসঙ্গে যদি আসা হয়, তার মানে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে প্রবণতা আর গতিশীল বস্তু সমগতি বজায় রেখে সেই গতিশীল অবস্থাটাকে বজায় রাখার যে প্রবণতা, সেই প্রবণতাটাই হচ্ছে কিন্তু জাড্য ধর্ম। তার মানে পদার্থের জাড্য ধর্ম হচ্ছে কি না, এটা একটা ধর্ম যার জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকতে পারছে আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে পারছে, কিংবা নিজের ধর্মকে বজায় রাখতে পারছে। তোমাদের বইগুলোতে দেখবে সেরকমই ডেফিনেশন রয়েছে না, প্রত্যেকটা ভরের কি থাকে, প্রত্যেকটা পদার্থেরই ধর্ম থাকে, আর পদার্থের এই কারণেই থাকে প্রত্যেকটা পদার্থের একটা নির্দিষ্ট ভর রয়েছে, সেই ভরই কিন্তু হচ্ছে এই জাড্য ধর্মের কিন্তু মূল উৎস, ভর রয়েছে বলে এই জিনিসটা হচ্ছে। সেখান থেকে আমরা স্থিতিজাড্য গতিজাড্যের সংজ্ঞা খুব সহজেই নিজেরাই তৈরি করতে পারি, সে বইয়ের মতো না লিখলেও হবে, যে কোন স্থির বস্তু সবসময় কি চায়, স্থির থাকতে চায়। তো তার এই স্থির থাকার যে প্রবণতা, তাকেই আমরা স্থিতিজাড্য বলবো, এই ধর্মকে। আর গতিজাড্যের ক্ষেত্রে কি বলবো না, কোনো গতিশীল বস্তু তার সেই সমগতি বজায় রাখার জন্য, কিংবা সমগতি যে বজায় রাখছে, সেই সমগতি বজায় রাখছে কি না, তার একটা প্রবণতা রয়েছে, সে চাইছে সেই গতিশীল অবস্থাটাকে বজায় রাখতে, যতক্ষণ বাইরে থেকে কোনো কিছু তাকে, কোনো লব্ধি বলে সে কোনো ক্রিয়া করে তাকে পরিবর্তন করার চেষ্টা না করছে। কারণ বল মানেই যে পরিবর্তন ঘটে যাবে তা না, পরিবর্তন করার চেষ্টাও করতে পারে। তো গতিশীলতা বজায় রাখার এই যে প্রবণতা কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে, স্থির বস্তুর ক্ষেত্রে তো অবশ্যই স্থিতিজাড্যের কথা আসবে, তো সেই জন্য যে বডিগুলো মোশনে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা গতিজাড্যের কথা বলি। তো অসংখ্য উদাহরণ আশেপাশে রয়েছে, আমি এরকম সবাই বলবো যেগুলো তোমাদের পড়তে হবে না, সবই পড়েছো 9 এ, শুধু একটু মনে করানো। দেখো স্থিতিজাড্য এবং গতিজাড্য খুব কমন উদাহরণের মধ্যে যদি আসি, যে স্থিতিজাড্যতে সবচেয়ে প্রথমে বলি যে ধরো বাসে ট্রেনে করে আমরা যাচ্ছি, আমরা দাঁড়িয়ে আছি, সিট পাইনি, তো স্বাভাবিক যখন বাস চলছে কি ট্রেন চলছে, তো আমরা যেভাবে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে বাসে ব্রেক দেওয়া হলো। তো যখন ড্রাইভার ব্রেক দিচ্ছে তখন দেখা গেল কি না, আমরা সামনের দিকে কিন্তু একটু ঝুঁকে যাওয়ার মতো কিংবা হেলে পড়লাম। কেন? একটু ভেবে দেখো, যেহেতু আমরা বাসে যাচ্ছিলাম, তো আমাদের শরীর বাসের সঙ্গেই রয়েছে, তার মানে বাস যে গতিবেগ নিয়ে যাচ্ছে, বাসের সাপেক্ষে আমরা স্থির, তো আমাদের বডিটাও সেরকম মোশনে রয়েছে। তো এবার যদি একটু ভেবে দেখি, যেহেতু উদাহরণটা বলা হয়ে গেছে, আমি গতিজাড্যের কথাটাই চলে আসছে এই উদাহরণে, তো যেহেতু গতিজাড্যের উদাহরণটাই দিচ্ছি, তাহলে তো এই ক্ষেত্রে কি হচ্ছে না, আমরা যে বাসে বসেছিলাম কিংবা দাঁড়িয়েছিলাম, তাহলে আমরা সামনের দিকে কেন ঝুঁকে পড়লাম না, শরীরের নিচের অংশ, আমাদের পায়ের অংশটা কিন্তু বাসের সংলগ্ন রয়েছে, তো বাস থামতে সে স্থির হয়ে গেছে, কারণ বাস যেহেতু স্থির, কিন্তু উপরের অংশ গতিশীল থাকতে চাইছে, তার প্রবণতা হচ্ছে গতিশীল থাকা, যেহেতু আগে সে মোশনেই ছিল, সেই জন্য সামনের দিকে আমরা কিন্তু হেলে পড়ছি। এইবারে যদি এরকম হয়, দেখা গেল এখানে কিনা গতিশীল থেকে স্থির হয়ে গেছে, এবার কোনো বস্তু স্থির, অর্থাৎ আমি ধরলাম যে আমরা বাসে উঠেছি কিংবা ট্রেনে উঠেছি, আমি দুটো একসঙ্গেই বলছি যাতে করে তোমাদের কম্পেয়ার করতে সুবিধা হয়। বাসে কিংবা ট্রেনে উঠেছি, দেখলাম যে বাসে ওঠার পর বাস দাঁড়িয়ে আছে, বাস হঠাৎ করে ছাড়লো, আমরা বাসের মধ্যে দাঁড়িয়ে আছি, তো কি দেখবো না, আমরা
বসেছিলাম কি দাঁড়িয়েছিলাম, তখন কিন্তু আমাদের শরীর কিন্তু পিছনের দিকে এরকম হেলে পড়লো। কেন না, আমাদের শরীরের যে নিচের অংশ বাস কিংবা ট্রেনের সংলগ্ন ছিল, তো সংলগ্ন থাকার জন্য সে স্থির অবস্থাতেই ছিল। তো সে স্থির থাকতে চাই, যেহেতু স্থির অবস্থায় আছে তার স্থিতিজাত। যে যখন বাস কিংবা ট্রেনটা চালু হলো, স্টার্ট দিল, রানিং অবস্থায় চলে এলো, যখন সে রান করা শুরু করলো, তখন আমাদের শরীরের যে উপরের অংশ সে স্থির থাকতে চায়, কিন্তু শরীর নিচের অংশ এগিয়ে যাচ্ছে, কারণ সে বাসে কিংবা ট্রেনের সংলগ্ন আছে, সেবারে গতিজাতে চলে আসছে। উপরের অংশটা স্থিতিজাতের জন্য পেছনের দিকে কিন্তু হেলে পড়ছে। তো স্থিতিজাত খুব সহজ উদাহরণ অনেক বছর ধরে বইগুলোতে থাকে, 20 বছর আগেও ছিল। তো সেটা হচ্ছে কি, যে আমরা যদি একটা কাঁচের গ্লাস নিই, তার উপরে যেটা পোস্টকার্ড এখন অনেকেই দেখনি, কারণ এখন তার ইউজ হয় না সেরকম। আমি সিম্পল এক্সাম্পল করি, একটা কার্ডবোর্ড নিয়ে বলি। তো একটা কার্ডবোর্ডের টুকরো, সেটাকে যদি আমরা সেই একটা ঢাকনার মতো যদি তাকে ইউজ করি সেই কাঁচের গ্লাসের উপর, তার উপরে যেটা স্টিলের একটা কয়েন যদি রাখা হয়, তো এবারে যে সিম্পল এক্সাম্পল সেটা হচ্ছে যে তার উপর যদি এরকমই হয়, এখানে যদি কয়েন রাখা হয়, তো যদি আমরা কার্ডবোর্ডকে টোকা মারি, তো দেখবে কার্ডবোর্ডটা নিচে পড়ে গেল, কিন্তু উপরে কয়েনটা সেই গ্লাসের মধ্যে পড়ে গেল। কেন এরকম হলো? কারণটা তোমরাই বিবেচনা করতে পারো, যে কার্ডবোর্ডের উপরে কিন্তু কয়েনটা স্থির অবস্থায় ছিল, আর যখন আমরা টোকা মারছি তখন কার্ডবোর্ডটা অবশ্যই গতিশীল হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সেই কয়েনটা কিন্তু স্থির অবস্থায় থাকতে চাইছে, সেই জন্য সে নিচে পড়ে যাচ্ছে। তো স্থিতিজাতদের এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে। গতিজাতদের উদাহরণ আমি একটা তো চলন্ত ট্রেন কিংবা বাসের উদাহরণটা দিলাম। এছাড়া তোমরা দেখবে একটা ফ্যান চলছে, হঠাৎ করে যদি সুইচ অফ করে দাও তখন কি হয়, তারপরেও জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ড কিন্তু কিছুক্ষণ ফ্যানটা কিন্তু আবার চলতে থাকে। এটা গতিজাতদের জন্যই কিন্তু সম্ভব হয়েছে। ইভেন তোমরা সাইকেল পেডেল করার সময়ও দেখবে, সাইকেল পেডেলের দরকার তুমি এমনি সাইকেলের রিংটাকে ঘুরিয়ে দিলে, তো আঙুল দিয়ে ঘুরে দেওয়ার পরও কিছুক্ষণ কিন্তু সে চলতে থাকে। এটাও কিন্তু গতিজাতদের জন্যই কিন্তু হয়ে থাকে। তো এরকম অনেকগুলো উদাহরণ তোমাদের বইতে রয়েছে। আরো কিছু সহজ উদাহরণ খেলাধুলা থেকে রয়েছে। লং জাম্প থেকে অংশগ্রহণ করেছে, তো যে কন্টেস্টেন্ট সে কি করছে না, সে কিছুটা ছুটে আসছে, তো তাহলে কি করছে, সে গতিজাতদের তো অর্জন করছে যাতে করে সে বেশি উঁচুতে লাফাতে পারে। সেম দেখবে ক্রিকেটের ক্ষেত্রেও, যে কিংবা ফুটবলের ক্ষেত্রে দেখবে কিক দেওয়ার সময় গোলকিপার একটু ছুটে এসে কিক দিয়েছে, তার বেশি দূর অব্দি সে কিন্তু যেহেতু গতিজাত লাভ করছে, সেই জন্য কিন্তু সে ফুটবলটাকে বেশি দূর অব্দি কিক আউট করতে পারছে। তো ক্রিকেটেও তাই, বোলারের ক্ষেত্রে দেখবে যে ফাস্ট বোলার বল করতে আসছে, সে কিছুটা ছুটে আসছে, তার মানে কি বলটা প্রাথমিক একটা বেগ কিন্তু অর্জন করতে পারছে। তো এই সবগুলোই গতিজাতের উদাহরণ। আরেকটা ভালো উদাহরণ দেওয়া যেতে পারে, যে একটা পাথরকে হয়তো আমরা একটা সুতলি দিয়ে এরকম কিন্তু তাকে ঘোরাচ্ছি, তো বুঝতে পারছি যে কোনো মুহূর্তে তার অভিমুখ কি, এরকম স্পর্শ করাবো, আমার তো হাতে আঁকার জন্য একটু বেঁকে গেছে, তো স্পর্শ করাবো। কোনো কারণে যদি সেই পাথরের টুকরোটা যদি সুতলি থেকে কিংবা সুতো থেকে ছিঁড়ে যায় কোনো মুহূর্তে, তো রানিং অবস্থা অভিমুখ যেহেতু স্পর্শ করাবো ওই জন্য, এবারে কেন ছুটে চলে গেল, সেখানেই পড়ে গেল কেন না, যেহেতু সে মোশনে ছিল, অর্থাৎ গতিশীল অবস্থায় ছিল, সেই জন্য সেই গতিশীল অবস্থার জন্য সে এরকম কিন্তু ছুটে চলে গেল একটা গতিবেগ নিয়ে। তো এটাও কিন্তু সেই গতিজাতদের জন্যই হচ্ছে। ইভেন আরেকটা ভালো এক্সাম্পল দেওয়া যেতে পারে, যে পেন্ডুলামের ক্ষেত্রে যদি আমরা বলি, পেন্ডুলামের ক্ষেত্রে তো সাপোজ এইটাই আমার বলা উচিত, এটা খুব ভালো এক্সাম্পল হবে। তো পেন্ডুলামের ক্ষেত্রে যদি আমরা এরকম ভাবি, তো সেটা হচ্ছে এই অবস্থানটাই তার সাম্য অবস্থান, তো বুঝতেই পারছো এটাই হচ্ছে তার সাম্য অবস্থান। তো এই সাম্য অবস্থান থেকে যদি আমরা টেনে নিয়ে এখানে বি পয়েন্টে তাকে টেনে নিয়ে চলে গেলাম এখন হাত দিয়ে, তো বল প্রয়োগ করে সেখান থেকে যদি ছেড়ে দিই, তো এক্সপেক্টেড কি, যে বি থেকে এ দিকে থেমে যাবে, কিন্তু হয় না। এই গতিজাতদের জন্যই কিন্তু সে এ থেকে আবার সি তে চলে যায়, আবার সি থেকে কিন্তু সে এতে না থেমে বি তে চলে যায়। অবশ্যই কিছুক্ষণে থেমে যায়, সেটা কারণ হচ্ছে বায়ুর বাধার জন্য, কারণ বায়ুর বাধার জন্য সে ধীরে 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 তার অ্যামপ্লিটিউড কিংবা বিস্তার কমবে, কমতে 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 একটা সময় স্থির হবে। কিন্তু গতিজাতের জন্যই এ থেকে বি তে টেনে নিয়ে যাওয়ার পর বি থেকে এ তে কিন্তু আসছে না, সি তে চলে যাচ্ছে। আবার সি থেকে যদি আমরা এই পাশেও করি লেফট সাইডে, তখন এই ঘটনাটা ঘটবে, তখন দেখবো আবার সি থেকে বি তে চলে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু সেই গতিজাতদের জন্যই হচ্ছে। তো এগুলো তোমরা জাস্ট রিডিং দিতে পারো। লাস্ট একটা কথা শুধু বলে দিই, সেটা হচ্ছে যে বলের ধারণা যেহেতু তোমাদের আলাদা করে এরকম একটা আলোচনা রয়েছে, তো তোমরা বুঝতেই পারছো বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর বেগের পরিবর্তন ঘটানো হয়, সে স্থির থেকে গতিশীল হোক কি গতিশীল থেকে স্থির, এটা আমি আগেই বলেছি, কিংবা ঘটানোর
প্রচেষ্টা কিংবা একটা ট্রাই কিংবা চেষ্টা করা, তাকেই আমরা বলে থাকি কিন্তু বল। অবশ্যই এটা ভেক্টর রাশির মাত্রা একক নিয়ে আর বলছি না, তোমরা জানো নিউটন হয়, সাইতে আছে, জিএসে হয় ডাইন। শুধুমাত্র একটা কথা বলবো, সেটা হচ্ছে ধরো একটা এটাই ধরো একটা ধরো ফুটবল, এটা সাপোজ এই যদি এটা কেন্দ্র হয়, তো সাপোজ আমরা এখানে একটা সারফেসে একটা বল প্রয়োগ করছি, আর এটা এরকম ধরো সেন্টার বরাবর একটা বল প্রয়োগ করছি এরকম, ধরো এটা, আর এটা হয়তো বি থেকে সি। এই যে বল প্রয়োগটা করা হচ্ছে আর কি, তো উপরে F1 বল প্রয়োগ করছি, নিচে F2 পরিমাণে বল প্রয়োগ করলাম। তো এখানে একটু ভেবে দেখো, দুটো বল প্রয়োগ করেছি একই বস্তুর উপর। তো আলাদা আলাদা যদি ভাবি, যে প্রথমে F1 টা প্রয়োগ করেছি, তারপরে F1 টা সরিয়ে নিয়ে F2 টা প্রয়োগ করেছি, ফলাফলটা কিন্তু সেম হবে না। তার কারণ বলি যে F1 এর ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে না, সেটা সারফেসে এখানে প্রয়োগ করা হয়েছে, তো সেই জন্য দেখবে তোমরা নিজেরাও করে দেখতে পারো, তো সেই ক্ষেত্রে কিন্তু বলের একটা কিন্তু ঘূর্ণন গতি সৃষ্টি হচ্ছে। তাহলে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা যেহেতু আলাদা, তো এই ক্ষেত্রে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন মিডওয়েতে রয়েছে, তো এই ক্ষেত্রে কিন্তু যদি বলা হয় সেটা টেনে আনার মতো ব্যাপার আর কি। তার মানে কি, যে এই ক্ষেত্রে কিন্তু F2 বলের ক্ষেত্রে কিন্তু এই প্রয়োগের জন্য রৈখিক গতি সৃষ্টি হবে, আর F1 বলের ক্ষেত্রে কিন্তু প্রয়োগটা যখন হচ্ছে তখন কি আবর্ত গতি কিংবা আমরা বলতে পারি ঘূর্ণন গতি সৃষ্টি হচ্ছে। তো এটাই জাস্ট ডিফারেন্স, যে বল প্রয়োগ তো করা হচ্ছে কিন্তু কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে তার উপরেও কিন্তু ডিপেন্ড করে যাচ্ছে তার কি ধরনের মোশনে সৃষ্টি হবে। তো এটা একটু মাথায় রাখবে। আমরা জগতীয় অজগতীয় নির্দেশতন্ত্র নিয়ে আলোচনা করেছি অবশ্য একমাত্রিক গতি ইউনিট 2 ফার্স্ট চ্যাপ্টারে, কিন্তু যেহেতু এখানে আলাদা করে রয়েছে, সেখান থেকেই আমরা নেক্সট ভিডিওতে আলোচনা শুরু করব, এবং নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র সেটা নিয়ে আলোচনা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে সেরে নেবো এর সাথে। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরের ভিডিওতে আবার আলোচনা হবে তোমাদের সঙ্গে। টিল দেন, বাই।